আপনার মায়ের কোলে কখনো মাথা রেখে আপনি ঘুমিয়েছেন? আপনার মা আপনাকে খাইয়ে দিয়েছেন? তারপর আপনার বাবার সাথে কখনো ঘুরতে বেরিয়েছেন? সব করেছি একসময়। আপনাকে বলেছিলাম না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমার জীবনে কোনো কিছুর অভাব ছিল না। সব পেয়েছি। আমি না এসব কখনো পাইনি। মা-বাবার গায়ের গন্ধ কেমন হয় সেটা না আমি জানিই না। মা খাবার খাইয়ে দিলে নাকি সেই খাবারটার স্বাদও অনেক বেড়ে যায়। আমি না সেই স্বাদটা কেমন সেটাও জানি না। বাবার হাত ধরে ঘুরে বেড়াতে কেমন লাগে আমি সেটাও জানি না। আমি না কখনো এমন কোনো কোল পাইনি যেখানে মাথা রেখে একটু শান্তিতে চোখটা বন্ধ করে ঘুমোতে পারি। আমি কখনো এমন একটা কাঁধ পাইনি যেখানে আমি ক্লান্ত হলে নিশ্চিন্তে আমার মাথাটা একটু এলিয়ে দিতে পারি। পাশে তো বেশ শক্তপোক্ত একটা মানুষ দাঁড়িয়ে আছে। সামান্য এই মাথার ভারে সে নুইয়ে পড়বে না। চাইলে নিজের ক্লান্তি ভাবটা একটু কমাতে পারেন। নির্ভীকের কথার মানেটা বুঝতে পেরে প্রভা হালকা হাসল। নির্ভীকের তুলনায় উচ্চতায় সে বেশ অনেকটাই খাটো। ফলস্বরূপ নির্ভীকের কাঁধে মাথা রাখতেও তার খুব একটা কষ্ট হলো না। নির্ভীকের হাতটা পেঁচিয়ে ধরে ওর কাঁধে মাথা রাখল। সত্যি আজ প্রথম প্রভার একটু শান্তি অনুভূত হলো। এই অনুভূতিটা এর আগে ওর কখনো হয়নি। কখনো এমন একটা ভরসাযোগ্য কাঁধও পায়নি। কোনো পুরুষের এতটা কাছাকাছিও প্রভা কখনো যায়নি। এই প্রথম কোনো পুরুষকে ভরসা করে তার হাতটা শক্ত করে ধরেছে। এই একটা মানুষের ওপর এতটা ভরসা প্রভার কি করে এলো সেটা সে জানে না। শুধু মনে হয় গোটা দুনিয়া ওকে ছেড়ে চলে গেলেও এই মানুষটা যাবে না। এই পৃথিবীর সবাইকে অবিশ্বাস করা গেলেও এই একটা মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। এই একটা মানুষকে ভালোবাসতে প্রভা কখনো ক্লান্ত হবে না। যতই ভালোবাসে তবুও কম মনে হয়। আমি ভেবেছিলাম আপনি হয়তো উষাকে হ্যাঁ করে দিবেন। নির্ভীক শব্দ করে হেসে উঠে বলল, কেন মনে হয়েছিল? উষা তো দেখতে অনেক সুন্দর, অনেক স্মার্ট, অনেক বড়লোকের মেয়ে। ওর একটা সুন্দর পরিবার আছে। পৃথিবীর মধ্যে সব নারীই সুন্দর। কিন্তু জানেন তো, পুরুষের চোখে সেই সুন্দর নারীদের মধ্য থেকেও একজন শ্রেষ্ঠ সুন্দরী নারী থাকে। তার ব্যক্তিগত চাঁদ। চাঁদ একটাই হয়, কিন্তু তারা হয় অসংখ্য। সেজন্যই তো চাঁদের মূল্য বেশি। এখন চাঁদ যদি তারাদের সাথে নিজের তুলনা করে তাহলে তো চলবে না, তাই না? তারারা তারাদের মতন সুন্দর, চাঁদ চাঁদের মতো সুন্দর। পার্থক্য শুধু এতটুকুই, একজনের চোখে সেই তারাগুলোর সৌন্দর্য ছাপিয়ে কেবল চাঁদের সৌন্দর্যটাই পরিলক্ষিত হয়। উৎসব ভাইয়ার ব্যাপারটা নিয়েও একটু চিন্তায় ছিলাম। যতই হোক ওনার বোন হয় তো। আর আমি ওর ভাই। আমাকে কষ্ট দেবে না কখনো, নিশ্চিন্তে থাকুন। আরও টুকটাক বিষয়ে অনেক কথা হলো আজ নির্ভীক প্রভার মাঝে। প্রতিদিনের তুলনায় নির্ভীককে আজ বেশ হাস্যোজ্জ্বল দেখালো। ও কখনো এতটা হাসে না, সবসময় কেমন যেন একটা গম্ভীর চোখ মুখ হয়ে থাকে। প্রথম দেখায় যে কেউ ওর সাথে কথা বলতে ভয় করবে, কিন্তু আজ গভীরতার আড়াল থেকে বেরিয়ে প্রভার সামনে প্রকাশ পেল হাস্যোজ্জ্বল নির্ভীক চৌধুরীর চেহারা। হাসলে যাকে অপূর্ব সুন্দর লাগে, এই মানুষের হাসিকেই তো আলাদা করে ভালোবাসা যায়। এই হাসিটা দেখেই প্রভা কয়েক বছর অনায়াসে কাটিয়ে দিতে পারবে। আজ যেমন হাসছেন সবসময় এমন সুন্দর করে হাসতে পারেন না। আজ তো আমার কাছে হাসার কারণ আছে, কিন্তু অন্য দিনগুলোতে তো থাকে না। একটা ছোট্ট কারণ হলেও থাকে, কিন্তু আপনি হাসতে চান না, গোমড়োমুখো কোথাকার। এমন সুন্দর করে সবসময় হাসবেন। হাসলে আপনাকে বেশ লাগে দেখতে। আপনাকেই প্রথম দেখলাম যে হাসতে পছন্দ করে না। নির্ভীক পুনরায় শব্দ করে হেসে উঠল। এবার বেশ অনেকটা সময় নিয়ে সে বিরতিহীনভাবে হাসল। প্রভা একটু অবাক হলো। হঠাৎ নির্ভীকের এই হাসিটা যেন মিথ্যে লাগলো, যেন নির্ভীক কিছু আড়াল করতে চাইছে। এতটা সময় ধরে নির্ভীক যখন হাসছিল তখন মনে হয়নি যে সেই হাসির মাঝে কোনো মিথ্যে আছে। কিন্তু এই হাসির মাঝে লুকোনো কিছু বেদনা যেন প্রভা টের পেল। যেন নিজেকে নিজে তাচ্ছিল্য করে হাসছে। হাসতে কে না চায়? সবাই হাসতে চায়, কিন্তু সবার কাছে তো হাসার মতন যথেষ্ট কারণ থাকে না। এদিকে নির্ভীকের হাসির থামার নামই নিচ্ছে না। প্রভা সন্দেহী কণ্ঠে প্রশ্ন করল, আপনি সত্যি মন থেকে হাসছেন না জোর করে হাসছেন বলুন তো? আপনি তো কখনো এতটা হাসেন না। আপনার মতো গভীর মানুষের মুখে যে এতটা হাসিও বেমানান লাগছে আমার কাছে। হুম। নির্ভীক হাসি থামিয়ে নিজেকে ধাতস্থ করে সুরেলা কণ্ঠে কয়েক লাইন গান গাইল। তুমি দেখছো তাকে, ভাবছো যাকে, সে আসল মানুষ নয়। সে বেঁচে আছে শহরের এক কোণে, সে মৃত মানুষের চিৎকার শোনে প্রতিদিন।
কলেজ শেষে গেট দিয়ে বের হওয়ার সময় পাশ দিয়ে পরিচিত কাউকে যেতে দেখে প্রভার পদযুগল থেমে গেল। পেছন ফিরে তাকাতেই নিশ্চিত হলো যে এটা বকুলি। প্রভা বকুলের নাম ধরে ডাকলো। সেই ডাক বকুলের কান অবধি পৌঁছলো কিনা সেটা প্রভা ঠিক বুঝে উঠতে পারল না। বকুলকে থামতে না দেখে নিজে ছুটে গেল ওর দিকে। এই বকুল দাঁড়াও, কখন থেকে ডাকছি তোমায়। প্রভা বকুলের সামনে গিয়ে পথ আটকে দাঁড়াতেই বকুল থেমে গেল। প্রভার দিকে সে চোখ তুলে তাকাতে পারছে না। না প্রভার প্রশ্নের কোনো উত্তর দিল। ওকে চুপ করে থাকতে দেখে প্রভা পুনরায় বলে উঠল, কথা বলছো না কেন বকুল? আমার একটু কাজ আছে। কাজ আছে ভালো কথা, তাই বলে কি এমন গুরুত্বপূর্ণ কাজ যে 2 মিনিট আমার সাথে কথা বলা যাবে না? আর ফোনটা কেন বন্ধ তোমার? ফোন নষ্ট হয়ে গেছে। তোমার হাতে যে আমি ফোন দেখতে পাচ্ছি। বকুল চটজলদি হাতে থাকা ফোনটা প্যান্টের পকেটে ঢুকিয়ে ধীর গলায় বলল, হ্যাঁ, আজকে ঠিক করলাম। আচ্ছা, আমি এখন আসছি, কেমন? বকুল চলে যেতে নিলে প্রভা পুনরায় ওর পথ আটকে দাঁড়ালো। ভ্রুজোড়া কুঁচকে প্রশ্ন করল। আমায় এড়িয়ে যেতে চাইছো তুমি? বকুল কোনো উত্তর দিল না। প্রভা নিজেই আবার বলল, তবে এবারে তার কণ্ঠটা ভীষণ শান্ত শোনালো। ভালোবাসা না থাকলেও আমাদের মাঝে যে সুন্দর বন্ধুত্বটা ছিল সেটা কি থাকতে পারে না বকুল? এত সুন্দর একটা সম্পর্ক নষ্ট করে ফেলবে? আচ্ছা মানলাম আমার সাথে না হয় সম্পর্ক রাখতে পারবে না তুমি। তাই বলে নির্ভীক, উৎসব ভাইয়া, তিশান ভাইয়া এদের সাথে কেন সম্পর্ক রাখছো না? ওদের ফোনটা তো তুলতে পারো, তাই না? বকুল অপরাধী গলায় বলল, আমি সব্বার কাছে অপরাধী। তোমাদের বিশ্বাস ভেঙেছি আমি। নিজের দুর্বলতার কথাগুলো ভুলে গিয়ে মনে কাল্পনিক ধারণার জন্ম দিয়েছি, যেটা আমি একদম ঠিক করিনি। আমি চাইলেও আর কখনো তোমাদের সাথে আগের মতো মিশতে পারবো না। আমায় আমার আমায় আমার মতন ছেড়ে দাও। তোমরা সুখে থেকো, সেটাই চাই। আমি আসি। ভালো থেকো, কেমন? বকুল আর সেখানে দাঁড়ালো না। কলেজের ভিতরে আর না গিয়ে গেট দিয়ে বেরিয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলল প্রভা। সম্পর্কগুলো এত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে কেন? বাঁধনগুলো এত তাড়াতাড়ি ফিকে হয়ে যায় কেন? হাতে গোনা কয়েকজন মানুষের সাথেই তো কোনো দেনা পাওনা ছাড়া সম্পর্ক থাকে। তবে সময় আর পরিস্থিতি কেন সেই সম্পর্কগুলোই আগে ভেঙে দিতে উঠে পড়ে লাগে। আজ আর ভার্সিটিতে যাওয়া হয়নি প্রেরণার। রোমে বসে সে পড়ছে। এমন সময় সেখানে প্রবীর শিকদার প্রবেশ করলেন। এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রাখতেই প্রেরণা ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকালো। বাবাকে দেখতে পেয়ে তার মুখে হাসি ফুটে উঠল। কিছু বলবে বাবা? আজ ভার্সিটিতে যাওনি যে? শরীর খারাপ করছে কি মামুনি? না বাবা, শরীর ঠিক আছে। আসলে সামনে এক্সাম তো, তাই ভাবলাম কয়েকটা দিন একটু বাড়ির থেকে ভালো করে পড়াশোনা করি। ও আচ্ছা। তুমি কি বলতে এসেছিলে সেটা বলো। ও হ্যাঁ, 4 দিন পর তো আমার মামুনির জন্মদিন। তা এইবার আমার মামুনি আমার থেকে কি উপহার চায়? তোমার যেটা পছন্দ তুমি সেটাই দিও। এমনিতেও আমি জানি আমার বাবা মার জন্য বেস্টটাই আনবে। সেটা তো আমি জানি যে আমি যা দিব সেটাই নেবে আমার মামুনি। কিন্তু তারপরও আলাদা করে আমার মামুনির কি আমার থেকে নির্দিষ্ট করে কিছু চাওয়ার আছে? প্রেরণা একটু ভেবে বলল, না বাবা, এমন কিছু নেই। না চাইতেও তো তুমি আমায় সব কিছুই দিয়েছো। তোমার যেটা ইচ্ছে করবে তুমি আমায় সেটাই দিও। প্রবীর শিকদার মেয়ের কপালে স্নেহ ভরে একটা চুমু খেয়ে আতুরে গলায় বললেন, বেশ, আমি তবে আমার মামুনিকে নিজের ইচ্ছা মতো একটা উপহার দিব। কি উপহার দিব সেটা কিন্তু এখনই বলবো না। তোমার জন্মদিনের দিন একেবারে চমকে দিব। প্রেরণার সাথে কথা বলা শেষে প্রবীর শিকদার চলে যেতে দিলে প্রেরণা ওনাকে একবার ডাকলো পেছন থেকে। তিনি আর গেলেন না। পুনরায় প্রেরণার দিকে এগিয়ে এলেন। প্রেরণা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে মৃদু ইতস্তত গলায় বলল, বাবা, আমার মনে পড়েছে আমার তোমার থেকে কি চাই। এখন চাইলে কি আর দেবে না? প্রবীর শিকদার হেসে উঠে বললেন, কেন দিব না? তুমি বলো, তুমি কি চাও সেটাই দিব। আমায় কিন্তু কথা দিতে হবে যে আমি যেটা চাইবো সেটাই তোমায় দিতে হবে। পরে কিন্তু না করলে পারবে না। আজ অবধি এমন কোনো হয়েছে যে তুমি আমার থেকে কিছু চেয়েছো আর আমি তোমাকে সেটা দেইনি? প্রেরণা দুদিকে মাথা নাড়িয়ে না বোধক উত্তর জানালো। তাহলে আজ কেন ভাবছো যে আমি দিব না? যদি কখনো দরকার পড়ে আমার মামুনির জন্য আমি আমার এই জীবনটাও দিয়ে দিতে পারি। এই জীবনের থেকে তো আর বড় কিছু চাইতে পারবে না তুমি। তাহলে ভয় কিসের? আমার জন্মদিনের দিন বড় আব্বুদের সবাইকেই বাড়িতে তুমি ডাকবে। ওই দিনটা আমি সবার সাথে কাটাতে চাই। আমার ছোটবেলায় যেমন আমরা জন্মদিনটা খুব সাধারণভাবে আমরা সবাই মিলে পালন করতাম, এবারও ঠিক তেমন করেই পালন করতে চাই। এত বড় করে আয়োজন আমি চাই না বাবা।
সেখানে বাইরের কোনো মানুষও থাকবে না, শুধু আমাদের পরিবার থাকবে। তুমি নিজে গিয়ে বড় আব্বুকে নিয়ে আসবে এই বাড়িতে। বলো সেদিন পারবে আমি এই উপহারটা দিতে? প্রবীর শিকদারের মুখের হাসিটা মিলিয়ে গেল, মুখমণ্ডল কাঠিন্যতায় ফুটে উঠল, কিন্তু তবুও তার কণ্ঠস্বরে শান্তভাবটা বজায় আছে, কেননা তিনি তার মেয়ের সাথে কখনোই উঁচু স্বরে কিংবা কঠিন গলায় কথা বলেন না। আমি বললেই চলে আসবে। সম্পর্কটা তো আগের মতন নেই। সেটা তো আমাদের জন্যই নেই, আমরা রাখিনি জন্য সম্পর্কটা আগের মতো নেই। সেই জন্যই আমাদেরই আবার চেষ্টা করে সম্পর্কটাকে আগের মতো করতে হবে। প্লিজ বাবা, আমার এই অনুরোধটা রাখো। আমি খুব মিস করি ওদের সবাইকে। বড় আব্বু, বড় আম্মুরা সবাই আমাদেরকে খুব মিস করে। কত সুন্দর একটা পরিবার ছিল আমাদের, আর এখন তো বছরেও আমরা কারোর খোঁজ নেই না। এখন আগ বাড়িয়ে সম্পর্কটা ঠিক করতে চাইলে যদি ওরা অপমান করে? ইয়াশকে তো খুব ভালো করেই চেনো, ওর কথাবার্তার কোনো লাইন নেই। কই, আমার সাথে তো কখনো তিশান ভাই এমন ব্যবহার করে না। ভাবির সাথেও করেনি কখনো, আম্মুর সাথেও করেনি কখনো। তুমি আর ভাইয়াও কেন শুধু শুধু তিশান ভাইয়ের দুর্বলতাগুলো বারবার তুলে ধরো বাবা? ভাগ্য যেটা ছিল সেটাই হয়েছে। তোমার কি মনে হয় তিশান ভাইয়ের এই জন্য কষ্ট হয় না? বরং আমাদের থেকে হাজার গুণ বেশি কষ্ট তিশান ভাইয়ের হয়। তাহলে কেন আমরা বারবার অযথা ওকে কষ্ট দিই? প্রবীর শিকদার মেয়ের প্রশ্নের কোনো উত্তর দিলেন না। ওনাকে চুপ থাকতে দেখে প্রেরণা পুনরায় বলল, আমি তোমার থেকে এই উপহারটাই চাই। আমি আমার পুরো পরিবারকে চাই তোমার কাছে। বিশ্বাস করো আব্বু, তুমি যদি আমাকে না দিতে পারো, আমি তোমার কাছে কোনো অভিযোগ করব না। কিন্তু আজকের পর থেকে আমি আর তোমার কাছে কোনো আবদারও করব না। এতটুকুই। আজ বিকেলে তবে যাই ওদের বাড়িতে। প্রথম দফায় প্রবীর শিকদারের বলা কথাটা প্রেরণার ঠিক বিশ্বাস হলো না। নিশ্চিত হতে প্রশ্ন করল, বড় আব্বুদের বাড়িতে যাব? হ্যাঁ, 4 দিন পরে যেহেতু তোমার জন্মদিন, একটু আগে ভাগেই তো দাওয়াত দিতে হয়। তবে চলো আজ বিকেলে যাই ও বাড়ি। প্রেরণার খুশি আর দেখে গিয়ে প্রথম দফায় এই উপহারের কথা মনে ছিল না, সেজন্যই তো বোকার মতন কিছু চায়নি। কিন্তু যখনই মনে হলো যে এটা একটা ভালো সুযোগ দুই পরিবারকে এক করার সঙ্গে সঙ্গে চেয়ে নিল। ঠিক সঙ্গে সঙ্গে তার উপহারটা পেয়েও গেল তার বাবার কাছ থেকে। উচ্ছ্বাসিত কণ্ঠে প্রবীর শিকদারকে জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস বাবা, আমি জানতাম তুমি আমার উপহারটা দেবেই। আমার মামুনি চেয়েছে, দিতে তো হতোই এই উপহারটা। এই জন্যই বলি তুমি ওয়ার্ল্ডের বেস্ট বাবা। এখন শুধু ও বাড়িতে গিয়ে সব ভালোভাবে মিটে গেলেই হয়। আরেকটা কথা বাবা, আমি আরও কয়েকজনকে আমার জন্মদিনে আসতে বলবো। আমার কাছে ওরা আমার আরেকটা পরিবার। মেয়ের কথা শুনে প্রবীর শিকদার ভ্রু কুঁচকালেন। প্রেরণাকে নিজের থেকে ছাড়িয়ে প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলেন, কারা? আমার বন্ধুরা সেদিন ভাবিকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করেছিল তারা সবাই। আরেকজন আছে আমাদের গাড়িতে করে তাকে পৌঁছে দিলাম না, প্রভা। ও ও আচ্ছা, ওই মেয়েটা। হ্যাঁ, ওকে দেখো। মেয়েটাকে দেখলে মায়া লাগে। এত অল্প বয়সে নিজের সব দায়িত্ব নিজে পালন করে। খুব স্ট্রং মেয়ে। হ্যাঁ বাবা, খুব স্ট্রং। তোমায় বলছি না, ওর বাবা মা কেউ নেই জানো। অনাথ আশ্রমে বড় হয়েছে ছোটবেলা থেকে। ওর সাথে কয়েকজন ফ্রেন্ড আছে, সৌমি, ওরা দুজনেই খুব ভালো। ওদের অনেক সাহস। দুটো মেয়ে একা একা নিজেদের সব খরচ চালায়, একা একা সারা দিন বাইরে কাজ করে, রাত করে বাড়ি ফেরে। ওরা আমায় খুব মোটিভেট করে। বাহ, চমৎকার। বেশ, তবে ওদের সবাইকে ডেকো। যেহেতু তোমার জন্মদিন, তুমি যা চাইবে তাই হবে। আচ্ছা, মনে থাকে জানো, আজ বিকেলে কিন্তু বড় আব্বুর বাড়িতে যাব। যে করেই হোক ওদেরকে রাজি করাতেই হবে। প্রবীর শিকদার হালকা হেসে সম্মতি জানিয়ে সেখান থেকে চলে গেলেন। প্রেরণা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মনে হচ্ছে একটু একটু করে সে তার লক্ষ্যে পৌঁছতে পারছে। একদিন সে সফল হবেই। সে আবার এই দুটি পরিবারকে এক করতে পারবে। নিজের ঘরে বিরতিহীনভাবে পায়চারি করছে তিশান। তার মন মস্তিষ্ক দুটোই আজ খুব অস্থির। এই অস্থিরতার কারণটা তার অজানা নয়। সে খুব ভালোভাবে অবগত আছে তার হৃদয়ে চলমান এই অস্থিরতা, তার উদ্বিগ্নতার কারণ সম্বন্ধে। আজ বিকেলে প্রেরণাদের বাড়ি যাওয়ার কথা তিশানদের। সেই কারণেই এত অস্থিরতা কাজ করছে তার মাঝে। প্রথমে তো তিশান যেতেই চায়নি, কিন্তু পরে প্রবীর শিকদারের অনুরোধে রাজি হতে বাধ্য হয়েছে। তিশানের বাবা মাও প্রচুর জেদ করেছে যাওয়ার জন্য। অবশ্য এসব কোনো কারণেই তিশানকে ও বাড়ি যেতে রাজি করাতে ব্যর্থ হতো যদি না প্রেরণা বিশেষভাবে আবদার না করত। নিজ মুখে তিশানের থেকে আবদার করে চেয়েছে নিজের জন্মদিনের উপহার। খুব করে অনুরোধ করে গেছে যেন তিশান যায় ও বাড়িতে। ও না গেলে জন্মদিনের আনন্দটা ফিকে হয়ে যাবে। এই মেয়েটাকে কি করে নিজের বিশেষ একটা দিনে তিশান কষ্ট দেয়।
কষ্ট পায় মেয়েটা, কিন্তু সেটা তার থেকেও বেশি অনুভব করে তিশান। বুকটা মোচড় দিয়ে উঠিয়ে ওর ব্যথার কথা শুনলে। তাই নিজের ভালোর কথা ভেবে হলেও তিশানকে যেতে রাজি হতে হয়েছে। কিন্তু এখন মনের মাঝে বেশ দুশ্চিন্তা কাজ করছে। প্রেরণার আশেপাশে থাকলে অনুভূতিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে চায়। মাঝে মাঝে মনে হয় সে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। নিজের আবেগ অনুভূতিগুলো লুকিয়ে রাখার ক্ষমতা সে হারিয়ে ফেলে যেন। আর তাছাড়া প্রেরণার জন্মদিন মানে একটা বড় লোকেদের অনুষ্ঠান। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বড় লোকেরাই সেই অনুষ্ঠানে আসবে। আর এই বড়লোকদের আশেপাশে থাকতে তিশানের বড্ড অসুবিধে হয়। তার মাথা কাজ করছে না। এই শেষ মুহূর্তে এসে যাবে না সেটাও বলতে পারবে না। তাহলে মেয়েটা অযথা মন খারাপ করে বসে থাকবে। তিশানের এসব ভাবনার মাঝে তার ঘরের দরজায় কেউ নক করল। সেদিকে তাকাতেই বিধিকে দেখতে পেয়ে তার মন মেজাজটা আরও বিগড়ে গেল। এখনো তৈরি হয়নি যে? যাওয়ার ইচ্ছা নেই নাকি? তুমি তো তৈরি হয়ে নিয়েছো, তাহলেই হবে। তা যাবে না নাকি? আমি যাই বা না যাই তাতে তো তোমার যাওয়ার উপর কোনো প্রভাব পড়বে না, তাই না ভাবি? তুমি যাওয়ার জন্য সুন্দর করে তৈরি হয়েছো, তুমি চলে যাও। সবাই যাচ্ছে, তুমি আবার বাদ থাকবে কেন? তুমি কি প্রাইনকে উপহার দেওয়া নিয়ে ভাবছো? আরে চিন্তা করো না, তোমার ভাই কিনেছে তো, ওর জন্য উপহার। তোমাকে আর আলাদা করে কিনতে হবে না। ও তো জানেই যে তুমি বেকার, তোমার যে আলাদা করে কিছু দেওয়ার সামর্থ্য নেই সেটা সবাই জানে। তিশান দু চোখ খিচে বন্ধ করে নিল। খুব কষ্টে নিজের রাগকে নিয়ন্ত্রণ করল। এই মুহূর্তে সে কোনো ঝামেলা করতে চায় না, কিংবা বিধির সাথে কোনো প্রকার তর্কেও জড়াতে চায় না। শান্ত কণ্ঠে বলল, আমায় নিয়ে তোমায় ভাবতে হবে না ভাবি, তুমি বাকিদের সাথে চলে যাও। আমার যাওয়ার ইচ্ছে হলে আমি যাব, না যাবার ইচ্ছে হলে যাব না। বিধি আবারও কিছু খোঁচা মারা কথা তিশানকে শোনানোর জন্য প্রস্তুতি নিল, কিন্তু সেই সুযোগ তোফায়েল শিকদার আর ওকে দিল না। গম্ভীর গলায় বলে উঠলেন, যাবে না কেন? সমস্যা কি? তিশান কোনো উত্তর দিল না তার প্রশ্নের। তিশানকে চুপ থাকতে দেখে বিধি আগ বাড়িয়ে বলে উঠল, আসলে বাবা, আমাদের মনে হয় যে তিশান নিজে কোনো উপহার কিনে নিয়ে যেতে পারছে না, তো সেই জন্য সংকোচ বোধ করছে। আমি ওকে বলেছিলাম যে তোমাকে কিছু নিতে হবে না, তোমার ভাই তো নিয়ে গেছে উপহার। আর তাছাড়া ও বাড়ির সবাই তো জানে তোমার অবস্থা সম্বন্ধে, জানে, তারপরও রাজি হচ্ছে না। কেন? আমিও তো বড় মার জন্য উপহার নিয়েছি। আমি আর আমার ছেলে তো আলাদা না। আর যদি আমার ছেলের সামর্থ্য থাকতো তাহলে আমাকে নিতে হতো না। কিন্তু যেহেতু আমার ছেলের সামর্থ্য নেই তাই আমি নিচ্ছি। আমরা বাবা ছেলে তো আলাদা না, তাই না? অযথা এই বিষয়টাকে এত বড় কারণ হিসেবে দাঁড় করাচ্ছ কেন? তোফায়েল শিকদারের কথায় বিধির মুখটা ছোট হয়ে এলো। বলার মতন আর কোনো কথা খুঁজে পেল না। মুখ কালো করে সেখান থেকে চলে গেল। তোফায়েল শিকদার এগিয়ে এসে তিশানের কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে বললেন, প্রবীর নিজে সে অনুরোধ করে গেছে, সম্পর্কটা আবার ভালো হতে যাচ্ছে। তুমি না গেলে তো আবার একটা দাগ লেগে যাবে এই সম্পর্কে। বাবা, চলো যাই। তিশান যেন হাঁসফাঁস করছে। নিজের অস্থিরতাটা কাউকে ঠিক বোঝাতে পারছে না। যাব না আপু, আমার খুব অস্বস্তি হয় ও বাড়িতে গেলে। বিশ্বাস করুন, আমার দম বন্ধ হয়ে আসে। আমি নিতে পারি না এত অপমান। আমি জানি আমি জীবনে ব্যর্থ, কিন্তু তারপরও এই এক কথাগুলো আমার বারবার শুনতে, বিশ্বাস করো, ভালো লাগে না। আমি সহ্য করতে পারি না। তোমার বাবা আর তোমার অপমান সহ্য করবে না। যদিও আমার মনে হয় না আজ এই বিষয়ে কোনো কথা তুলবে, কিন্তু তারপরও যদি তোলে তাহলে আমি তোমায় কথা দিচ্ছি তার উত্তর আমি নিজে দেব। তিশান তারপরেও সায় জানাতে পারছে না। একটা মানুষকে দেখতে ইচ্ছে করছে ওর, কিন্তু কেন যেন ওই বাড়িতে পা রাখার সাহসটা হয় না। মনকে কোনো মতেই রাজি করাতে পারে না, কিন্তু অবশেষে রাজি হতে বাধ্য হলো। নিজের বাবার অনুরোধের কাছে হার মানতে হলো। না গিয়ে কোনো উপায় নেই। সিএনজিতে করে প্রেরণাদের বিল্ডিংয়ের সামনে এসে নামলো চারজন। উৎসব গাড়ি নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু প্রভা আর সৌমি তাতে রাজি না হওয়ায় শেষে চারজনকে সিএনজি করে আসতে হয়েছে। আলিশান 10তলা ভবনের দিকে প্রভা আর সৌমি এক নজর তাকালো। বিল্ডিংটা বাইরে থেকে দেখেই খুব সুন্দর লাগছে, না জানি ভেতরে আরও কত সুন্দর হবে। সিএনজির ভাড়া দেওয়ার মাঝে বিল্ডিংয়ের বিশাল গেট দিয়ে একটা 4 চাকার গাড়ি বের হলো। বোঝা যাচ্ছে বিল্ডিংয়ে সব বড়লোক মানুষরাই থাকে। গরিব কিংবা মধ্যবিত্তদের পক্ষে থাকা সম্ভব
সম্ভব না। প্রভা আর সমীর যেন পা আর উঠতে চাইছে না। এসব বড়লোকদের অনুষ্ঠানে আসতে তার ওরা অভ্যস্ত নয়। ফলস্বরূপ প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। উৎসবের কাছে অবশ্য এসব দুধ ভাত। অফিসের বিভিন্ন ক্লায়েন্টের সাথে মিটিংয়ে, তাদের কোনো অনুষ্ঠানে কিংবা পরিবারের কোনো প্রোগ্রামই হোক, এসব বড়লোকদের অনুষ্ঠানে আসা যাওয়া লেগেই থাকে। নির্ভীকেরও তেমন অভ্যাস নেই। ছোটবেলায় যাওয়া আসা হতো, তবে সেটা বন্ধ হয়েছে আজ বহু বছর আগে। সে আসতে চায়নি, কিন্তু পরে প্রভার জোড়াজুড়িতে রাজি হতে হয়েছে। আর তাছাড়া প্রেরণা এত বারবার করে অনুরোধ করেছে, না আসলে খারাপ দেখায়। ওদেরকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে পেছন থেকে উৎসব বলে উঠল, আরে তোমরা চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? ভিতরে যাওয়ার ইচ্ছা নেই নাকি? ওহে পিপিলিকা, তাড়াতাড়ি ভিতরে চলো, না হলে তোমার ফুলওয়ালা কেকের পিছনটা কিন্তু মিস হয়ে যাবে। উৎসবের এমন কথা শুনে সৌমি ভ্রু কুঁচকে বলল, কিসের আমার ফুলওয়ালা কেকের পিস মিস হয়ে যাবে? আরে তুমি তো ছোট মানুষ, আর ছোট বাচ্চারাই তো কেকের ফুলওয়ালা পিছনের জন্য কান্নাকাটি করে। তাই আমি বলছিলাম যে তাড়াতাড়ি ভিতরে চলো না, না হলে অন্য কেউ যদি সেই পিছনটা খেয়ে নেয় আর তুমি কান্নাকাটি শুরু করো, তাহলে তো মুশকিল হয়ে পড়বে, তাই না? আমি খাই না ফুলওয়ালা পিস, এমনিতেই আমি ছোট বাচ্চা না। উৎসব দাঁত বের করে হেসে বলল, কি যে বলো না, তুমি হলে এক ক্ষুদ্র পিপিলিকা। তোমাকে দেখলেই তো কেমন একটা বাচ্চা বাচ্চা ফিল আসে। বিশ্বাস করো, আমি যদি আমার একটা বউ থাকতো, না, তোমায় দত্তক নিয়ে নিতাম। নিজের বাবা মাই ফেলে রেখে গেল, সেখানে আপনি দয়া দেখাবেন না? থাক, এত দয়া সহ্য হবে না। সৌমির কণ্ঠে প্রকাশ পেল তীব্র বেদনা, আর সেই জন্মদাতা জন্মদাত্রীর প্রতি তাচ্ছিল্যতা। তারা জন্ম দিতে পেরেছে, অথচ বাকি জীবনের খাওয়া পড়ার খরচ বহনের দায়িত্বটা নিতে পারেনি। উৎসব বুঝলেও পরিস্থিতি অন্যদিকে ঘুরে যাচ্ছে। এই নিয়ে কোনো কথা বাড়ানো যাবে না। নির্ভীক ভেতরে যাওয়ার জন্য তাড়া দিতেই প্রভার ফোনটা বেজে উঠল। ব্যাগ থেকে তাড়াহুড়ো করে ফোনটা বের করতেই দেখল প্রেরণার নম্বর থেকে কল এসেছে। ফোনটা রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে প্রেরণার উদ্গ্রীব কণ্ঠস্বর ভেসে উঠল, কোথায় তোমরা? আরো কত দেরি করে আসবে? আমি তো অপেক্ষা করছি তোমাদের জন্য। আমরা এই তো তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। বাসার নিচে দাঁড়িয়ে আছো মানে? ভিতরে আসছো না কেন? কোনো সমস্যা হয়েছে? প্রেরণার উৎকণ্ঠিত কণ্ঠের প্রশ্নে প্রভা নিজেই ঘাবড়ে গেল। সে তো স্বাভাবিকভাবেই বলেছিল কথাটা। আরে না, সমস্যা হবে কেন? এখনই গাড়ি থেকে নামলাম, ভেতরেই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি নিচে আসছি তোমাদের নিতে। তাড়াতাড়ি এসো। সবার ভেতরে পা বাড়ানোর উদ্দেশ্যে আরও একবার বাধা পড়ল। গেটে নির্ভয়ের দেখা পেল, সেও বাইরে থেকেই বাড়ি ফিরছে। ওদের সবাইকে দেখে মুখে হাসি ফুটে উঠল, কিন্তু একজনের উপস্থিতি টের না পেয়ে মনে প্রশ্ন জাগলো। এগিয়ে এসে জিজ্ঞেস করল, ঈশান ভাই আসেনি? না, তিশান ভাই ওর পরিবারের সাথে আসবে। আসবে তো। হ্যাঁ, আসবে বলেছে। নির্ভীকের উত্তরটা শুনে নির্ভয় শান্তি পেল। যখনই আসুক, যার সাথেই আসুক, তিশান এলেই হলো। কেননা আজকে তিশানকে নির্ভয়ের ভীষণ প্রয়োজন। কিছু গুরুত্বপূর্ণ কথা যে আজকেই সারতে হবে। আর দেরি করতে চায় না সে। ওদের কথাবার্তার মাঝে বাড়ির বিশাল গেটটা আরও একবার খুলে গেল। এবার বাইরে থেকে একটা বড় কালো গাড়ি ভেতরে প্রবেশ করলো। গাড়িটা একদম নতুন, চকচক করছে। সামনে একটা রিবন বাঁধা, দেখে বোঝা যাচ্ছে আজকেই নতুন কেনা হয়েছে। নির্ভয় প্রশ্নাত্মক গলায় বলল, কার আবার টাকা বেশি হলো যে গাড়ি থাকতেও আবার গাড়ি কিনছে? এরা যে এত টাকা কই থেকে পায় কে জানে। আর কথা বাড়ালো না কেউ। নির্ভয় ওদের নিয়ে ভেতরে প্রবেশ করতেই প্রেরণার দেখা পেল। প্রেরণা নিজের বাবার সাথে কথাবার্তায় ব্যস্ত। মুখমণ্ডলে আনন্দ আর বিস্ময় ভাব দুটোই ফুটে উঠেছে। ওদের সবাইকে দেখতেই সেই হাসিটা আরও বিস্তৃত হলো। এগিয়ে এসে প্রভার গলা জড়িয়ে ধরল দু হাতে। মেয়েটার এমন আন্তরিকতায় প্রভা নিজেই মাঝে মাঝে অবাক হয়। নিজেদের মাঝে ব্যবধানের কারণে প্রভা এতটা খোলামেলা প্রেরণার সাথে মিশতে পারে না। অথচ মেয়েটা সেই সব কিছুর বিন্দুমাত্র তোয়াক্কা না করে মুখে একটা দারুণ হাসি নিয়ে এগিয়ে এসে সবসময় ওকে জড়িয়ে ধরে। প্রভারও বেশ লাগে। সবাই তো পার্থক্যটা চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেয়। একমাত্র প্রেরণাকেই দেখল যে খুব সুন্দরভাবে সেই পার্থক্যের রেখাটা মুছে ফেলার চেষ্টা করে। এত দেরি করে এলে কেন? আমি সেই কখন থেকে তোমাদের সবার জন্য অপেক্ষা করছি জানো। ভয় পেয়ে গেছিলাম, এটা ভেবে যে তোমরা হয়তো আসবেই না। প্রভা মৃদু হেসে বলল, আসবো না কেন? তুমি এতবার করে আমাদেরকে অনুরোধ করেছো আসার জন্য, না এসে কি পারি? তোমরা না এলে আমি আর কোনোদিনও তোমাদের সাথে কথা বলতাম না।
প্রভার ওপর থেকে দৃষ্টি সরিয়ে এবার বাকিদের দিকে তাকিয়ে বলল। তোমরা সবাই কেমন আছো? সবাই মাথা নাড়িয়ে ভালো আছে জানালো। উৎসব একটু 2 লাইন বাড়িয়ে বলল। বেশ ভালো আছি। আপনার আতিথেয়তায় দেখে তো আরও ভালো লাগছে। আমি তো ভাবছিলাম আপনি বোধহয় একাই আসবেন আমাদের বারণ করে উপরে নিয়ে যেতে, কিন্তু আপনি তো দেখছি কাকুকে নিয়ে এসেছেন। সত্যি বলতে আমি বাবাকে নিয়ে আসিনি। বাবা তো বাড়িতেই ছিল না, এখনই এলো বাবা। প্রেরণা প্রবীর শিকদারকে ডাকলো। পরিচয় করিয়ে দিতে তিনি বাকিদের সাথে টুকটাক কুশলাদি বিনিময় শেষে প্রেরণার হাতে গাড়ির চাবিটা দিয়ে বলল। নাও মামুনি, আজ থেকে এটা তোমার। আজ থেকে আমার মামুনিকে আর ভাই কিংবা বাবার গাড়ির জন্য অপেক্ষা করতে হবে না। তার নিজেরই একটা গাড়ি আছে। আচ্ছা ঠিক আছে বাবা, এখন এসব কথা থাক, চলো উপরে যাই। কেন? তুমি না গাড়িটা একটু চালিয়ে দেখতে চাইলে? যাও, তোমার বন্ধুদেরকে নিয়ে একটু ঘুরে এসো আশেপাশ থেকে। প্রেরণা গাড়ির ব্যাপারটাকে এখানেই থামাতে চাইছে। বাকিদের আর্থিক অবস্থা সম্বন্ধে প্রেরণা খুব ভালোভাবেই অবগত আছে। সেখানে নিজেদের এমন সচ্ছলতা বাকিদের সামনে প্রকাশ করায় তার বেশ অস্বস্তি হচ্ছে। নিজের কাছে নিজেরই খারাপ লাগছে। হয়তো ওরা ভাববে ওদেরকে দেখাতে চাইছে এসব, কিন্তু আসলে তো তেমন ব্যাপার না। নির্ভয় প্রশ্ন করল। একটু আগে যে গাড়িটা এলো সেটা আপনাদের গাড়ি আঙ্কেল? প্রবীর শিকদার হালকা হেসে বললেন। হ্যাঁ, আসলে আমার মামুনি কয়েক মাস হলো ড্রাইভিং শিখেছে। অনেক দিন থেকে ভাবছিলাম আমি যে একটা গাড়ি গিফট করব। একটা বিশেষ দিনের জন্য অপেক্ষা করছিলাম। আজকে আমার মামুনির জন্মদিন, তাই ভাবলাম গাড়িটা দিয়েই দিই। সৌমি প্রভার কানের কাছে ফিসফিস করে বলল। দেখছিস প্রভা, প্রিয় আপুরা অনেক বড় লোক। প্রিয় আপুর বাবা প্রিয় আপুকে কত ভালোবাসে। এত সব উপহারের কাছে আমাদের এই ছোটখাটো উপহার মানাবে বলতো? সৌমির কথাটা উৎসবের কান অবধি ঠিক পৌঁছালো। একটু ঝুঁকিয়ে এসে দুজনের কানের কাছে ফিসফিস করে বলল। আরে ধুর পিপিলিকা, তুমি সামান্য একটা গাড়ি দেওয়াকে ভালোবাসে বলছো? আরে আমার বাপ মাও তো আমাকে না ভালোবেসে এরকম উপহার দিয়ে দেয়, আমি চাইলেই দেয়। সেখানে এই কাকু তো তার মেয়েকে ভীষণ ভালোবাসে নাকি? এনার উচিত ছিল মেয়েটাকে গোটা বাংলাদেশ কিনে দেওয়া, তাহলে বুঝতাম যে মেয়েটাকে ভালোবাসে। উৎসবের কথা শুনে প্রভা একটা দীর্ঘশ্বাস ফেলল। এটা ওনার মেয়ের প্রতি ওনার ভালোবাসা। আসলে কি বলুন তো, আমাদেরকে ভালোবাসার মতো আমাদের বাবা মা নেই তো, সেজন্য আমরা বুঝবো না। যাই হোক, আপনি এত কথা না বলে হাতের বুকেটা প্রিয় আপুকে দিন না। ভালো কথা মনে করেছেন মাস্টারনি, কিন্তু কথা হলো কাকু মানে আপনার প্রিয় আব্বুর বাবার সামনে যদি এতগুলো ফুল ওনার হাতে দিই আর উনি কিছু উল্টাপাল্টা ভেবে নেয় তখন। আর আপনি জানেনই আমি ভালো হয়ে গিয়েছি, তাই বলছি এটা বরং আপনি দিয়ে দিন। আপনি মেয়ে হয়ে মেয়েকে ফুল দিলেই কিছু হবে না, কিন্তু যদি কোনো ছেলে মানে আমি দিতে চাই বিশেষ করে, তাহলে ঘটনা ঘটে যাবে। প্রভা বিরক্ত হলো, বিরক্তি ভরা কণ্ঠে বলল। বেশি না বুঝে চুপচাপ দিয়ে দিন তো। আপনি এত কথা কি করে বলতে পারেন? প্রভার কথার প্রেক্ষিতে উৎসব কিছু একটা বলতে চাইল, কিন্তু না, এই কথাটা এখন বলা যাবে না। বললে মাস্টারনি কিছু আন্দাজ করে ফেলতে পারে, তাই চুপ করেই থাকাই ভালো। ফুলের তোড়াটা প্রেরণার দিকে এগিয়ে দিয়ে ছোট্ট করে উইশ করল। তারপর সবাই মিলে উপরে গেল ওর সাথে। নির্ভয় অবশ্য নিজের ফ্ল্যাটে গেল। প্রেরণা সহ বাকিরা জোর করেও ওকে নিয়ে যেতে পারল না। ওর নাকি কোনো কাজ আছে, সেটা করে তারপর আসবে। প্রেরণাদের ফ্ল্যাটে পা রাখতেই বেশ অনেকগুলো অপরিচিত মুখ দেখতে পেল সবাই। প্রেরণা নিজে থেকেই সবার সাথে ওদের পরিচয় করিয়ে দিল। তিশান বাদে ওর বাড়ির সবাই এসেছে। তিশান নাকি জানিয়েছে পরে একটা গুরুত্বপূর্ণ কাজ সেরে আসবে। তোফায়েল শিকদার আর মিনা বেগম নির্ভীক আর উৎসবকে চেনে, বাকি দুজনকে চেনে না। দুজনেই বেশ স্নেহ করেন তারা। প্রভা খেয়াল করল তোফায়েল শিকদার ওর দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে তার কোনো প্রশ্নের উত্তর খুঁজছেন তিনি, কিন্তু কী প্রশ্ন হতে পারে আর এভাবে তাকিয়ে থাকার কারণই বা কী হতে পারে? প্রভার ভাবনার মাঝে তিনি নিজ থেকেই প্রশ্ন করলেন। তোমার বাড়ি কোথায় মা? প্রথম দফায় প্রভা বুঝতে পারল না যে প্রশ্নটা প্রভাকে করলেন কিনা। প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাতেই তিনি পুনরায় বললেন। তোমাকে জিজ্ঞেস করেছি। নিশ্চিত হতেই প্রভা উত্তর দিল, আবারও প্রশ্ন করলেন। পরিবারে কে কে আছে?
বরাবর প্রভা যে প্রশ্নের থমকায় এবারও সেই একই প্রশ্নের থমকালো। কেন যে সবাই বারবার এই একই প্রশ্ন করে কে জানে। সবার তো আর পরিবার থাকে না, না থাকে তো সবারই পরিবার থাকে, কেউ না কেউ থেকে থাকেই, শুধু হয়তো ওদের দুজনেরই নেই। আমার পরিবারে কেউ নেই, আমার বাবা মা ছোটবেলাতেই মারা গেছে। তোফায়েল শিকদার আর কোনো প্রশ্ন করলেন না। মনের মাঝে একটা ছোট্ট খসখসানি তার থেকেই গেল। প্রেরণা ওদেরকে নিয়ে সোজা নিজের ঘরে গেল। খুব সুন্দর পরিপাটি করে সাজানো ঘরটা, প্রত্যেকটা আসবাবপত্র দেখেই বোঝা যাচ্ছে কতটা দামি, চকচক করছে। পুরো ঘরটাই প্রেরণার মন মতো সাজানো হয়েছে। পুরো বাড়িটাতে অন্যরকম একটা আভিজাত্যের ছোঁয়া। বাইরে থেকে আসা মানুষগুলোর এই পরিবেশে মানিয়ে নিতে খুব কষ্ট হচ্ছে। প্রভা নিজের আর সৌমির দিকে একবার তাকালো। পরনে খুবই সাদামাটা একটা জামা, খুব সাধারণভাবেই এসেছে। অন্যদিকে বাড়িতে উপস্থিত প্রত্যেকটা মানুষের পরনে জাঁকজমকপূর্ণ পোশাক। কেন যেন এখানে আসতে গিয়েছিল কে জানে। প্রেরণার জন্য যে উপহারটা নিয়ে এসেছিল বাকিরা সেসব দিল। নির্ভীক নিজে বই পড়ুয়া মানুষ, তার মনে হয় বইয়ের থেকে সুন্দর উপহার আর কিছু হতে পারে না। তাই সে প্রেরণাকেও উপহার হিসেবে কয়েকটা বই দিল। প্রভা আর সৌমি কিছু প্রসাধনী উপহার হিসেবে দিল, সাথে একটা সুন্দর শাড়ি।